এই রাফি উঠ। আহ আম্মু, জ্বালাইতেছে কেন? কলেজ তো বন্ধ, একটু ঘুমায় না? ঘুমাই মানে? তোর আজ কই যাওয়ার কথা ছিল? কই? তোর মামা কাল ফোন করে তোকে কি বললো? যেতে বলছে আর কি। তা তুই যে কাল টিকিট কেটে আনলি, বাস কি তোর জন্য দাঁড়িয়ে থাকবে? ও শিট, আগে ডাক দিবে না? এত অলস কেন তুমি? আমি অলস তারা? দিলাম বাথরুমে দৌড়, ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগটা নিলাম, রাতেই গুছিয়ে রেখেছিলাম। আম্মু, কি হলো? 2000 টাকা দাও। কেন? তোর আপনা 2000 দিল? সেটা তো আব্বু দিছে, তুমি দাও না। আম্মু রুমে গেল। যাক, আজ 2000 টাকা লাভ হলো, ছুটিটা বেশ ভালোই যাবে। আম্মু রুম থেকে এসে হাতে 1000 টাকা ধরিয়ে দিল। 1000 টাকায় কি হয়? না লাগলে দিয়ে দে। আর আমি কি তা বলেছি? তোমরা কিপ্টে হতে পারো, আমি নির্লজ্জ নই যে কারো দেয়া জিনিস ফিরিয়ে দেব। কষ্ট লাগবে না তোমার? তুমি যেমন কিপ্টে, তোমার ভাইটাও তেমন কিপ্টে। তোকে যেতে হবে না কিপ্টের বাড়িতে। আরে রাগো কেন? আসি আমি। আচ্ছা সাবধানে যাস, আর গিয়ে ফোন দিস। আমার থেকে বিদায় নিয়ে রিক্সায় উঠলাম, সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস কিছুক্ষণ পরে আসলো, বাসে উঠে পড়লাম। ও, আপনাদের তো ইন্টারটাই দেওয়া হলো না। আমি রাফি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বাবা মায়ের একটি মাত্র সন্তান। আজ 3 বছর পর মামা বাড়ি যাচ্ছি। লাস্ট গেছিলাম জেএসসি পরীক্ষা দিয়ে, এবার মামা মামির জোড়া দিতে যেতে হচ্ছে। অবশ্যই এর মধ্যে মামা মামি অনেকবার আমাদের বাড়িতে এসছে। পুরো 4 ঘন্টা জার্নি করে বাস থেকে নামলাম। এখান থেকে রিক্সা নিলেই চলে যাব, কিন্তু হঠাৎ করে কেমন যেন লাগছে। আসলে বাস থেকে নামার সময় আমার খুব খারাপ লাগে, তাই সাইডে একটা দোকানে গিয়ে একটা সিগারেট নিয়ে ধরালাম। ওখানে বসেই সিগারেট খাচ্ছি। সাইডে গার্লস স্কুল, আর একটু এগিয়ে গেলেই বয়েজ স্কুল। একটু পর স্কুল ছুটি দিল, স্কুলের মেয়েরা সবাই বেরিয়ে যাচ্ছে একসাথে, কিন্তু একটা মেয়েকে দেখলাম তাকিয়ে আছে। আমি নিজের মনে সিগারেট খাচ্ছি আর ফোন টিপতে লাগলাম। একটু পরে ছায়া আমার সামনে আসলো, তাকাতে দেখি সেই মেয়েটা আর ওর কিছু বান্ধবী। ওর বান্ধবীগুলো দোকান থেকে কি যেন কিনতে লাগলো। মেয়েটা আমার সাইডে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। সিগারেট খাওয়া খারাপ, সিগারেট খান কেন? ভালো লাগে তাই। ভালো লাগে বের করে দিব। মানে? আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ করবেন। আমার বাবার টাকায় সিগারেট খাবো না, গাঁজা খাবো সেটা আমার ব্যাপার। বলে সিগারেটটা ফেলে দিলাম, দিয়ে দোকান থেকে একটা কোক নিয়ে খেতে লাগলাম। হঠাৎ করে মেয়েটা এসে কোকটা নিয়ে খেতে লাগলো, অর্ধেকটা খেয়ে আমাকে দিল। থ্যাংক ইউ। বলেই মেয়েটি চলে যেতে লাগলো। এই পিচ্ছি শোনো। মেয়েটি দৌড়ে আসার মতো হেঁটে আমার কাছে আসলো। এই পিচ্ছি কারে কন? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। তাহলে পিচ্ছি তো হইলা। বাসা কই? আর তোমার কি তার ছেঁড়া? চেনো না জানো না কাউকে, তাকে জ্ঞান দাও। হ্যাঁ, সেটা পরেই বুঝতে পারবেন। বলে মেয়েটি চলে গেল। আমি রিক্সায় উঠলাম, তখনই মেয়েটা উঠে এসে বলল, ওই পিচ্ছি নামো। তুই মুই করেন কেন? এক্ষুনি লোক ডাক দিব, বলবো আপনি আমাকে টিস করছেন। হইছে বোন আমার, নামো। চৌধুরী বাড়ি যাবেন তো? কিন্তু কেন? আমিও ওই দিকেই যাব, রাস্তায় নেমে যাব, চলেন। মানে কি? অন্য রিক্সা যান। যাবেন নাকি লোকজন ডাক দিব? কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। হ্যাঁ, মনে মনে বললাম। মামা চলেন। রিক্সা চলতে শুরু করলো। আমি চুপ করে বসে আছি। 5 মিনিট পর রিক্সা মামার বাসার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি নেমে গেল, ভাড়াটা দিয়ে বাসার ভিতরে চলে গেল। কি ব্যাপার, এই মেয়ে বাসে গেল কেন? এই রে, বিচার দিবে নাকি? আর যদি সিগারেট খাওয়ার ব্যাপারটা বলে দেয় তাহলে মামা আমার সাল তুলে ডুবডুই বাজাবে। আমি তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে ভিতরে গেলাম। গিয়ে ঠাড়া পড়লো মাথায়। প্রথম দিন মামার বাসায় এসে মামার কাছে কালারিং হতে হবে, মনে হয় এখনো তো বাকি আছে দিন। ভিতরে গিয়ে দেখি মেয়েটা নেই, কোথায় গেল? খুঁজতে লাগলাম, তখনই মামা আসলেন। কি রে, এতক্ষণ লাগে আসতে? আর রাস্তায় জ্যাম ছিল, তাই একটু দেরি হয়ে গেল। কেমন আছো মামা? ভালো। এতদিন পর মনে পড়লো আমাদের কথা। তোকে আসতে বলেছে কে? না আসলেও তো পারতি। রাগ করছো কেন? এখন থেকে মাঝে মাঝে আসবো, ঠিক আছে? যা ফ্রেশ হয়নি। বড় মামা কোথায়? অফিসে আছে, আসবে একটু পর। আফরিন কোথায়? বলো আমাদের কথা। দেখ ভিতরে আছে। আমি ভিতরে এসে নিজে রুমে আসলাম। ফ্রেশ হয়ে আফরিনের রুমে গেলাম। কইরে ছাগল। ভিতরে ঢুকতেই পুরো শক খেলাম। পিচ্চিটা শুয়ে টিভি দেখছিল। ওই পিচ্ছি, তুমি এখানে কি করছো? আমাকে দেখেই উঠে আসলো। একদম পিচ্ছি বলবেন না, বললে গলা কেটে ফেলবো। আরে বাবা,
পিচ্ছি তো পুরো ছোট লঙ্কা, হ্যাঁ? নাক টিপলে দুধ বাড়ায় আবার। ওই, আমি আপনার থেকে 1 বছর 3 মাসের ছোট, তাতেই পিচ্ছি বলেন? ছোট তো বড় তো আধ হতে পারে না, পারবে না। পিচ্ছি পিচ্ছি থাকে, বড় আর হতে পারে না। আরেকবার যদি পিচ্ছি বলেছিস তাহলে তোকে। তাহলে কি? চোর কোথাকার, মানুষের ঘরে ঢুকে বসে আছে। আমার কাকার বাসা আমার বোনের ঘর, আমি কি করব সেটা আমার ব্যাপার, তোর কি? কাকার বাসা মানে? ভাইয়া, ও বড় আব্বুর মেয়ে নীলা, ভুলে গেছো? কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আর তো আসেনি না আমাদের বাসায়? তুমিও তো আসো না। এই যে এখন এসছি। খুব ভালো করেছো, এখন অনেক মজা করবো আমরা। নীলা আমাদের কথাবার্তা শুনছে আর চুপ করে আছে। আপনারা তো ভাবছেন নীলাকে? নীলা হলো আমার বড় মামার মেয়ে। নিজের মামা নয়, কিন্তু আমি নিজের মামাকে আর নীলার আব্বুকে এক চোখেই দেখি, বুঝলেন না তো? আসলে আমার দাদুরও 2 ভাই। নীলার আব্বু বড় দাদুর ছেলে, কিন্তু সম্পর্ক যেন তারা এক মায়ের পেটেরই ভাই। ছোট থাকতে নীলার আম্মু মারা যায়, তাই নীলা সারাদিন এই বাড়িতে থাকে। পাশেই ওদের বাসা। তখনই মামি আসলেন। চল তোরা, খাবার রেডি, খেয়ে আয়। চলো, খুব ক্ষুধা লাগছে। আমি আর আফরিন পাশাপাশি বসলাম, নীলা সামনে বসলো। আমি আর আফরিন কথা বলতেছি আর হাসাহাসি করতেছি, নীলা শুধু তাকিয়ে আছে। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম, এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে আম্মুকে ফোন দিয়ে বললাম পৌঁছে গেছি। এরপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর আফরিন আসলো। কি করো ভাইয়া? এই তো বসে আছি, বস। আফরিন আমার পাশে বসলো, দুজনে বসে গল্প করতে লাগলাম। এরই মধ্যে পিচ্চিটা আসলো। নীলা আসলে অতটাও পিচ্ছি না, আমার থেকে একটু। ছোট থাকতে ওরা হাঁটি একটু কম ছিল, তাই আমি ছোট থাকতে ওকে পিচ্ছি বলে ডাকতাম। নীলা এসে আমাদের পাশে বসলো, 3জন মিলে গল্প করতে লাগলাম। চল চল না ভাইয়া, একটু ঘুরে আসি। চল। তারপর 3জন মিলে ঘুরতে বেরোলাম। এলাকাটা ঘুরে দেখছিলাম, অনেকেই চেনা। অনেক লোক বলতেছে মা কেমন আছে, বাবা এখন কি করে, আরো অনেক কিছু। একটু সামনে যেতে একটা মেয়ে হাজির। আফরিন ওকে দেখে এগিয়ে গেল। ওরা কি যেন কথা বলতেছিল। আমি আর নীলা দাঁড়িয়েছিলাম। তা পিচ্ছি, কি নিয়ে পড়ো? বলছি না পিচ্ছি বলবেন না? বলে কি করবে? গলা টিপে এখানেই মেরে ফেলবো। আফরিন আমাকে ভাইয়া বলে কারণ আমি ওর বড়, আর আমি তোমাকে পিচ্ছি বলি কারণ তুমি আমার ছোট, বুঝলা? তাই আমি তোমাকে পিচ্ছিই বলবো। না, পিচ্ছি বলবেন না। তাহলে কি বলবো? কেন, আমার নাম নেই? কি পিচ্ছি বলেই হাসতে লাগলাম। তখনই আফরিন আর মেয়েটি আসলো। রাফি ভাইয়া এলো, মাইশা আপু তোমাদের সাথেই পড়ে। হাই। হ্যালো। এরপর মাইশা সহ ঘুরতে লাগলাম। মাইশা আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে আছে। আমি কিচ্ছু বলছি না, কিন্তু মেয়েটার একটু গায়ে পড়ার স্বভাব আছে। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, করেই বড় মামার বাসায় গেলাম, সাথে নীলা আর আফরিন। কেমন আছো মামা? আরে ইমন, আয় বাবা। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তুমি তো আর আমাদের বাসাতেই যাও না। যাবো বাবা। তোমার শরীর কেমন আছে? ভালো আছে। শোন, আজ থেকে তোরা এই বাসাতেই থাকবি। একলা একলা থাকতে ইচ্ছে করে না। নীলাও তো সারাদিন ওই বাসায় থাকে। আচ্ছা মামা, আমি তাহলে বলে দিই। আচ্ছা, বলে দে। তারপর আমি মামিকে ফোন করে বলে দিলাম আজ রাতে এই বাসাতেই থাকবো। রাতে খেয়ে ছাদে বসে আছি, পেছনে কারো যেন আওয়াজ পেলাম। পেছনে ঘুরে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। কিরে, এত রাতে ঘুম নেই? ঘুম আসছিল না। আফরিন আমার পাশে বসলো, দুজনেই গল্প করতে লাগলাম। আচ্ছা, নীলা আমাকে আগে থেকে চিনল কেমন করে? ও তো আমাদের বাসায় অনেকদিন ধরে যায় না। ও তোমার ছবি দেখেছে মায়ের ফোনে। ও। আরেকটা কথা কি জানো? বলো। নীলা কিন্তু তোমাকে পছন্দ করে। এত পাকনা হয়ে গেছেন আপনি, হ্যাঁ? তা কি করে বুঝলেন? আগে যখন আমরা তোমাদের বাসায় যেতাম, ও শুধু তোমার কথা বলতো। তুমি আসার আগেও ও সারা দিন বলতো যে তুমি কোন দিন আসবে। আসলে নাকি ও খুব মজা করবে তোমার সাথে। বাহ, ভালো তো। ভালো তো মানে? দেখো, তোমার ওর সাথে বিয়ে হবে। আমাকে কি পাগল কুকুর কামড়াইছে, হ্যাঁ, যে ওর মতো পিচ্ছি আর শয়তান মেয়েকে আমি বিয়ে করতে যাব? দেখো কি হয় পরে। হয়েছে, তোর পাকনামো বাদ দে। অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। চলো। এরপর নিচে চলে আসলাম, এসে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে এসে নীলা ডাকছে, ওই পিচ্ছি যা এখান থেকে। আগে উঠো। পরে উঠবো, এখন না।
না এক্ষুনি ওঠো, আমাকে স্কুলে দিয়ে আসবে। পাগল নাকি? নিয়ে যাবি কিনা বলো। পারবো না। ঠিক আছে, তাহলে আমি বাবা, কাকা, কাকি সবাইকে বলে দিচ্ছি তুমি কি খাও। এই রে সারছে, মামা যদি জানতে পারে তাহলে আমার খবর খারাপ করে ছেড়ে দেবে। ওই দাঁড়া দাঁড়া, কে বলছে নিয়ে যাবো না? তুই আমার পিচ্ছি বোন, তুই আমার পিচ্ছি বোন না? তোর জন্য এতটুকু তো করতেই পারি। ওই পিচ্ছি কে? হ্যাঁ তুই পিচ্ছি, আর আমাকে বোন বলবি না, মনে রাখ। আফরিন যেমন আমার বোন, তুইও আমার বোন। আর তোকে পিচ্ছি বলবো না? তুই তো আসলে পিচ্ছি। ঠিক আছে, আমি সবাইকে বলছি যে তুমি কি খাও। আরে না, আমি তো মজা করছিলাম। আর পিচ্ছি বলবো না, তুই যা, রেডি হয়ে আয়। মনে থাকে যেন। নীলা চলে গেল। ধুর বাল, কি চিপা যে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আফরিন আর নীলা রেডি। কিসে যাবি? বাইকে। আচ্ছা তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। এরপর বড় মামার গ্যারেজ থেকে বাইকটা বের করলাম। বড় মামার বাইক খুব পছন্দ, তো বাইকটা কিনেছিল, কিন্তু ও চালায় না। বাইকটা বের করে স্টার্ট দিলাম। অনেকদিন ধরে পড়ে থাকা স্টার্ট দিতে একটু কষ্ট হলো। স্টার্ট দেওয়ার পর নীলা আর আফরিন উঠে বসলো। আমি বাইক চালাতে রাখলাম। নীলা একবারে জড়িত হলো। ওই ছাগল, কি করছিস? স্যার ছেড়ে দিলে পড়ে যাবো তো। পড়বি না, ছাড়। পারবো না ছাড়তে। ধুর, মর যা তুই, বলে বাইকের গিয়ার বাড়িয়ে দিলাম। 5 মিনিটেই স্কুলের সামনে। আফরিন আর নীলা নেমে গেল। বাই ভাইয়া। বাই। ওরা চলে যাওয়ার পর পাশের একটা দোকানে চা খেতে লাগলাম। একটু পর নীলা স্কুলের ভিতর থেকে বেরিয়ে আসলো। এখানে কি? চা খাচ্ছি। এখানে চা খেতে লাগবে না, বাসায় গিয়ে যত ইচ্ছা খাও। তখন একটা মেয়ে আসলো। নীলা, কে হয় এটা তোর ভাই? দেখতে কি কিউট। কিন্তু তোদের ভাই দুলাভাই মানে আমার বর। তোর বর মানে? তোর বিয়ে কবে হলো? কাল রাতে হয়েছে। আর কিছু, এখন যা, আর ওর দিকে তাকাবি না। মেয়েটি কিছু বুঝতে না পেরে চলে গেল। ওই, তুই আমাকে নিজের বর বললি কেন? আমার ইচ্ছে হয়েছে বলেছি। যা ভাগ সামনে থেকে, যা। তোদের স্কুলে একটা মেয়েকে পটিয়ে নেবো। কতদিন আর সিঙ্গেল থাকি? হ্যাঁ, কুত্তা, মেরে ফেলবো। ওই বলে যাস না আমি তোর বড় হই। সম্মান দিয়ে চলবি, বেয়াদব মেয়ে। তোর সম্মানের গুষ্টি কিলাই, এক্ষুনি বাসায় যাবি, না হলে আমি কাকাকে এক্ষুনি গিয়ে বলে আসবো। আরে চেতিস কেন? দেখ, আমি যদি একটা গার্লফ্রেন্ড পাই তাহলে তোরাও একটা ভাবি পাবি। ভাব বিষয়টা একবার। হ্যাঁ, কথাটা বলার পরপরই নীলা পিঠে মারতে লাগলো। কুত্তা লুচ্চা, যা এখান থেকে। না, যাব না, আজ আমি গার্লফ্রেন্ড পটিয়ে যাব। তখন ও সাইডে রাখা একটি লাঠি তুলে নিল। ওটা দেখে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম টান। উফ বাবা, পুরো বেঁচে গেছি। বাসায় এসে বাইকটা রেখে নাস্তা করলাম, করে ফোন টিকতে লাগলাম। এরপর বাইরে আসলাম। সাইডের দোকানে গিয়ে ক্রামবোর্ড খেলতে গেলাম। সবাই প্রথমে মনে করেছিল আমি হয়তো লুল প্লেয়ার। পরে খেলা দেখে সবার মাথায় হাত, বাজিতে দুটো স্পিড জিতে নিলাম। এরপর বাসায় এসে গোসল করে দিলাম একটা ঘুম। কিছুক্ষণ পর কে যেন ডাকতে লাগলো। চোখ খুলে দেখি নীলা। কিরে বিচ্ছি, ডাকছিস কেন? পিচ্ছি কারে কও? বলছে না পিচ্ছি কইবা না? দাঁড়াও, এক্ষুনি কাকাকে বলছি। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওর হাতটা ধরলাম। না না বোন, আর বলিস না, যেটা চাইবি সেটাই দেবো। আবার বোন? আজাদ থামবো না। বলে নীলা মামাকে ডাকতে লাগলো। আমি কি ওর মুখটা চেপে ধরলাম। ওই, চিল্লাস কেন? আর পিচ্ছি কইবা? না, যাবো আর কইবো না। খালি এটা দিয়ে হবে না, একটা কিস দাও, তাহলে আর বলবো না। কি? সর সামনে থেকে দৌড়াও। সেই হুস হুর হুস। ঠিক আছে, দিতে হবে না, আমার পাওনা আমি নিজেই নিয়ে নিচ্ছি। কথাটা বলার পরে নীলা ওর ঠোঁট দুটো আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি ধাক্কা দিয়ে ওকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। কি করতেছিস এগুলো? আমার বরকে আদর করতেছি। পাগলাম করিস না, যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ঠাস করে দিলাম একটা চর। ফাইজলামের একটা মাথা থাকে, বুঝলি? হ্যাঁ, আমি কিছু করে বসি তার আগে চলে যায় এখান থেকে। ও গালে হাত দিয়ে ওখানে দাঁড়িয়ে রইল। তোর থাক তুই, বলেই আমি রুম থেকে বের হয়ে আসলাম। সোজা ছোট মামাদের বাসায় চলে আসলাম। মামি খেতে দাও। বস, দিচ্ছি। নীলা কই? ওদের বাসাতে আছে। তোকে ডেকে আনতে গিয়ে নিজেই আসলো না? কেন, ও খায়নি? না। আপনি খেয়েছে? ও একটু আগেই করলো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নীলাকে ডেকে নিয়ে আসছি। খাবার রেখে বড় মামার বাসায় আসলাম। গিয়ে দেখি নীলা আমার রুমে বসে কাঁদছে। ওই চল, মামি ডাকতেছে খাওয়ার জন্য। চুপ!
কি হলো, চল। যাব না আমি, কেউ নেই আমার, চলে যাও এখান থেকে। কেউ নেই মানে? আমরা নেই? না, আমি তো অনাথ, তাই তো মারলা। অনাথ বলেই তো সবার করুণা করে। আমি অনাথ, তাই আমাকে ভালোবাসো না। যদি আমার মা থাকতো তাহলে তুমি ভালোবাসতে। এসব হলে তোমাদের ঢং নিচে নিচে সবাই এক। যাও এখান থেকে। খুব লেগেছে তাই না? তুই বুঝিস না কেন? তোর সাথে আমার যায় না। আর ভালোবাসা এগুলো বোঝার জন্য তুই অনেক ছোট। এসব সব মোহ একসময় কেটে যাবে। আমার কথা শুনে ওর কিছুই হলো না, আরো কান্নার গতি বাড়িয়ে দিল। আচ্ছা, আমি সরি, এবার তো মাফ করে দে, আর কোনোদিনও মারবো না, যা। না, শুধু সরি বললে হবে না। তাহলে তখন ও আমাকে ওর কাছে টেনে নিয়ে দুই ঠোঁট এক করে দিল। আমি ওকে সরাতে চাইলেও ও আমার দিকে আরো হেলে আসছিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দৌড় দিল। আমি এখনো আতঙ্কে আছি। একটু পর উঠে মামা আর আফরিনদের বাসায় আসলাম। এসে দেখি নীলা টেবিলে বসে খাওয়া শুরু করেছে। আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। কি নাটক টেনে করলো এই মেয়ে, হ্যাঁ? যে কেউ ফ্ল্যাট হয়ে যাবে। আমি চুপ করে টেবিলে রাখা খাবারটা খেতে লাগলাম, কিন্তু সতীনের নিচ দিয়ে পায়ে গুঁতা দিতে লাগলো। আমি কিসে কম, হ্যাঁ? পরের বার গুঁতা দেওয়ার জন্য সাথে ওর পায়ে দিলাম চাপ। ও জোরে চিল্লা দিয়ে উঠলো। কি রে, কি হলো? কিছু না মামি। আমার দিকে তাকিয়ে নীলা। এরপর আমি খেয়ে বাইরে আসলাম। বাইরে বসে আছি। একটু পর আফরিন আর নীলা আসলো। নীলা আমার সাথে ঘেসে বসলো। আফরিন সেটা দেখে হাসতে লাগলো। এত বড় জায়গা থাকতে ঘেসে বসলি কেন, হ্যাঁ? ভালোভাবে বসে থাকলে থাক, না হলে আপনি আসতে পারেন। বেশি কথা বললে কোলে উঠে বসবো। এই মেয়ের কথা বলা যায় না, সত্যি কোলে উঠে বসবে। থাক, এরকমই থাক। আফরিনের নীলা গল্প করতে লাগলো। আমি ফোন টিপতে লাগলাম। কেমন আছো রাফি? মাথা তুলে তাকাতে দেখি মাইশা। ভালো, তুমি? ভালো। এখানে বসে কি করছো? এই যে ছোট বোনদের সাথে একটু গল্প করছি। কথাটা নীলাকে রাগানোর জন্য বললাম। ওর দিকে তাকিয়ে দেখি রাগে পুরো লাল হয়ে গেছে। চলো সামনে থেকে ঘুরে আসি। চলো আফরিন, তোরা ভাই। সবাই মিলে হাঁটতে লাগলাম। রাফি, তোমার কফ নেই? না, সেই কপাল হয়নি। তোমার মতো ছেলের কফ নেই? বিশ্বাস হয় না। সবই কপাল। তোমার বয়ফ্রেন্ডের কি খবর? আমার কোনো বফ নেই। ও, আসলে একটা কথা কি জানো? কি? যদি থেকে নসিবে আপনা আপনি আসিবে। আশা করি নসিব যেন তাড়াতাড়ি আসে। আমাদের কথা শুনে নীলা শুধু রাগে ফুসছে। মনে হয় মাইশাকে মেরে দেবে। আফরিন ওকে কোনোভাবেই শান্ত করে রাখতেছে। তারপর মাইশা যেটা বলল। মানেটা তুমিও জানো? আরে আপু, আমার জামাইয়ের সাথে এত কথা না বলে আমাদের সাথেও একটু বলো। আমরাও আছি এখানে। জামাই মানে? মানে রাফি আর আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেই হিসাবে ও আমার জামাই লাগে। আমি ওর বউ, তুমি আমাদের বড় আপু, তাহলে ওরও বড় আপু। রাফি কি বলছে ও? ওর কথা বাদ দাও তো, চলো কোনো জায়গায় বসি। এরপর বাসার সামনে গিয়ে বসলাম। রাফি, সত্যি করে বলো, ও যা বলছে সব কি সত্যি? আরে না, এই পিচির কথা তুমিও শুনেছ। আচ্ছা আপু, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। তারপর নীলা আমার কোলে এসে বসে পড়ল। ওই কি করছিস নাম? ও আমার গলা জড়িয়ে ধরলো আর কানে কানে বলতে লাগলো। যদি নামাই দাও তাহলে এখান থেকে সোজা কাকা আর বাবার কাছে যাব, তারপর বলবো যে তুমি কি খাও, তাই চুপচাপ বসে থাকো। দেখছো আপু, আমি বললাম না ও আমার জামাই লাগে। ওকে বলো তো আমাকে নামাই দিতে। রাফি, ওকে নেমে যেতে বলো। আরে আপু, ও আমাকে এতটা ভালোবাসে যে কোল থেকে নামাবেই না। আর একটা কথা বলে রাখি, আর কোনোদিন যদি ওর সাথে পটর পটর করতে দেখেছি তাহলে ভুলে যাবো তুই আমার আপু। কথাটা যেন মনে থাকে। মাইসা মন খারাপ করে চলে গেল। আর একটুর জন্য আমার রিলেশনটা হলো না। কাজটা ভালো করি না। আমার যা ইচ্ছা করব। এখন তো নেমে যা, লোকে দেখছে। দেখো, আমি আমার জামাইয়ের কোলে বসে আছি, কার কি? এই জামাই জামাই করিস কেন তো, হ্যাঁ? আমি কোন দিন তো জামাই হলাম? হওনি হইতে কতদিন? তোর জামাই হওয়ার থেকে বিষ খাবো। এখন ওর বাড়ি লাগতেছে, পা ব্যথা লেগে গেল তোর ওজনের জন্য। সেটা দেখাই যাবে। আর আমি মোটা হলে মাইশা আটার বস্তা। আমার মতো কয়টা মেয়ে আছে এই এলাকায়, দেখাতে পারলে ছেড়ে দিব, যাও। আরে বাপ, ভেবে মাটিতে পা পড়ে না। আসলে তোর মতো নল্লু ঝগড়াটা শয়তানের চিপকু অটার বস্তা টাইপের মেয়ে একটাও নেই এই এলাকায়। ও তাই? আমি চিপকু দেখি আবার কে নামায় আমাকে এখান থেকে। এরকম করিস না, আমার পা খুব ব্যথা করছে। ও কি যেন ভাবলো। তারপর লাগে একটা পাপ্পি দিয়ে আফরিনকে নিয়ে ভেতরে চলে গেল। গালে একটা পাপ্পি দিল। আমি বাসায় ঢুকতেই মামি দেখলো।
মামি বলো। কালকে আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমি তো যেতে পারবো না। তুই আরফিন আর নীলা যাবি। না মামি, ওরা যাক, আমি যাবো না, ওদের পাঠিয়ে দাও। আমি ওদের একা ছাড়তে পারবো না, তুইও সাথে যা। কি আর করবো, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে গেলাম। একটা সিগারেট ধরিয়ে ক্র্যাম বোর্ড খেলাম। দুপুরে বাসায় এসে গোসল করে খেয়ে দিলাম একটা ঘুম। বিকালে কে যেন ধাক্কা দিতে লাগলো, চোখ খুলে দেখি নীলা। ওই কি হয়েছে? ওঠো, বিয়ে বাড়িতে যেতে হবে তো। পরে উঠবো, যা। ঠিক আছে, তাহলে আমিও শুয়ে পড়ি। নীলা আমার সাইডে শুয়ে পড়লো, আমি লাফ দিয়ে উঠে পড়লাম। পুরো বেয়াদব মেয়ে তো, হ্যাঁ? তো লজ্জা বলতে কিছু নেই নাকি? তাড়াতাড়ি নিচে আসো, নাহলে কতটা নির্লজ্জ এসে দেখিয়ে দিব। ফ্রেশ হয়ে নিচে আসলাম। একটু পর নীলা আসলো। নীলাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। সাদা ড্রেস, কপালে কালো টিপ, কোকড়ানো খোলা চুলগুলো দেখতে যেন পরি। নীলাকে কোনোদিন ঠোঁটে লিপস্টিক দিতে দেখিনি। ওর ঠোঁটগুলো কেন জানি এমনিতেই গোলাপি কালার। ভাইয়া কি দেখছো? আফরিনের কথায় ঘোর কাটলো। না না, কিছু না। তোকে দেখতে খুব সুন্দর লাগছে, যেন পরি। থ্যাংক ইউ। আর আমাকে? তোকেও। চল এবার যাওয়া যাক। তিনজনে বেরিয়ে পড়লাম। বড় মামার গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে যাচ্ছি, আমাদের নামিয়ে দিয়ে আবার চলে আসবে। নীলা আর আফরিন পেছনে বসলো, আমি ড্রাইভারের পাশের সিটে। মামির ভাইয়ের বাড়ি মাত্র 2 ঘন্টার পথ। সন্ধ্যা লাগতে লাগতে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকতেই ঠাড়া পড়লো মাথায়। নীলা আমার হাতটা টান দিয়ে কাছে নিল, যেন দেখে মনে হচ্ছে বর বউ। বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম চারদিকে পরীরা ছিনিমিনি খেলতেছে। তখন নীলা আমার হাতটা চেপে ধরলো। ওই হাত ছাড় বোন। আরেকবার বোন বললে এখানে কিস করব। থাক, সেটা দরকার নেই, অনেক হয়েছে, মাফ করো আমায়। এই তো ভালো বুঝেছো, আর কোনো মেয়েদের দিকে তাকাবে না। আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। ভিতরে গিয়ে আফরিনের মামা মামির সাথে দেখা করলাম। এরপর আফরিনের সাথে বউকে দেখতে গেলাম। আফরিনের মামাতো বোনের নাম রিয়া। রিয়া আপুর সাথে কথা বলতে লাগলাম। একটু পর একটা মেয়ে রুমে আসলো, দেখতে বেশ সুন্দরী। এটাকে পটাতে পারলে মন্দ হবে না। মেয়েটি এসে রিয়া আপু আফরিনের সাথে দেখা করে কথা বলতে লাগলো। আরফিন, এটা কে? আমার খালাতো ভাই। ও হাই, আমি রিয়া। রাফি। তারপর ওর সাথে অনেক কথা বললাম। এদিকে নীলা শুধু তাকিয়ে আছে, বলতেও পারছে না আবার সইতেও পারছে না। এরপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল বিয়ে। সকালে ঘুম থেকে অনুভব করলাম কে যেন পাশে শুয়ে আছে, আমার দিকে চেয়ে আছে। চোখ খুলতে দেখি নীলা। তুই এখানে? কেন আসা যাবে না? আমি কি বলছি আসা যাবে না, কিন্তু এভাবে শুয়েছিস কেন? দূরে সরে যা। কেন? কাছে আসলে কি হবে? ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না দেখি? আগে দূরে সরে যা, আর কাছে আসবি না। বলতে বলতে ও একেবারে কাছে এসে পড়লো। ওর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীলা আর কাছে আসবি না বলে দিলাম। বলতে বলতে ও আবার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর হাঁপাতে লাগলাম। কি কেমন লাগলো? তুই না মেয়ে, হ্যাঁ? এতটা নির্লজ্জ হতে পারলি? ছি, ভেবেছিলাম তোকে কিচ্ছু না বলি, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। কিন্তু দিন দিন তোর পাগলামি বেড়েই চলেছে। আর যদি তোকে আমার সামনে না দেখি, চলে যা এখান থেকে। নীলা কাঁদতে কাঁদতে উঠে চলে গেল। এই রে, বেশি বেশি করে ফেললাম মনে হয়। আসলে নীলাকে আমার ভালো লাগে, কিন্তু বড় মামা আমাকে অনেক বিশ্বাস করে, আর তার বিশ্বাস আমি ভাঙতে পারবো না। তাই ওর থেকে দূরে সরে আসা। এরপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। রিয়া আর আফরিন বসে আছে। নীলাকে দেখতে পেলাম না। আমি কি ওদের সাথে নাস্তা করতে লাগলাম। আফরিন, নীলা নাস্তা করবে না? না, আপুর কি যে হলো, একটু আগে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। আমার প্লেটটা নিয়ে নীলাদের রুমের সামনে গেলাম। নীলা, নীলা দরজা খোল। দেখ নীলা, মেজাজ খারাপ করাস না, দরজা খোল। এমনিতেই সকাল থেকে কিছু খাইনি। সবাই মেজাজ খারাপ করতে পারে, শুধু আমি পারি না। দরজাটা খুলতে বলছি তো। ও দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। কি হলো, শুয়ে পড়লি কেন? খাবি না? না, খিদে নেই আমার। খিদে নেই না রাগ করে খাবি না, কোনটা? খিদে নেই আমার। আচ্ছা থাক তাহলে, আমি আফরিন আর রিয়া খেয়ে ঘুরে আসি। জানিস, রিয়া মেয়েটা দেখতে আর কি কিউট, তোর থেকেও বেশি। আমি ভাবতেছি ওকে বিয়েটা করে ফেলবো। ভেবেছিলাম আমার কথা শুনে নীলা রাগ করে ঝগড়া করতে আসবে, কিন্তু তার উল্টো হয়ে গেল। ও আরো জোরে কাঁদতে লাগলো। আরে কান্না করছিস কেন? আমি তো মজা করছিলাম। নীলা কান্না করেই যাচ্ছে। হয়েছে, কান্না করিস না, খেয়ে নে। না, খাবো না বললাম তো। এদিকে টাকা। আমি ওর বিছানার পাশে বসলাম। বললাম না খাবো না। ওকে টেনে তুললাম, কিন্তু ও আবার জোর করে শুয়ে পড়লো। ধুর, আবার ওকে টেনে তুললাম। বললাম না খাবো না। চুপচাপ খেয়ে নে। ও
ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নে হা কর, কান্না করে যাচ্ছে। খাবি না আরেকটা দেবো? ও চুপচাপ খেতে লাগলো, কান্নাটাও কমে গেছে। লেগেছে না খুব? না। হয়েছে, আর কান্না করতে লাগবে না, সরি। ও আমাকে জড়িয়ে ধরলো। কি হলো? কিছু না। এরপর নিচে গেলাম। একটু পর আফরিনকে বললাম নীলাকে ডাক দিতে। ও গিয়ে নীলাকে ডেকে নিয়ে আসলো। সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু নীলা চুপচাপ ছিল। বাসায় এসে গোসল করে বিয়ের কাজ করতে লাগলাম। নীলা রুমে গিয়ে আর বের হয়নি। সন্ধ্যায় বরপক্ষ আসলো। আমি গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। একটু পর আফরিন আসলো। কেমন লাগছে ভাইয়া? ভালো। নীলা কোথায়? আসবে না। কেন? জানি না, সকাল থেকে মন খারাপ করে বসে আছে। গিয়ে বল ভাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বললো, নাহলে একটু পর ভাইয়া উপরে এসে জোর করে নিচে নিয়ে আসবে। আচ্ছা, আফরিন উপরে গিয়ে কিছুক্ষণ পর নেমে আসলো। আসতেছি। একটু পর আফরিন গুতা মারলো। কি হলো? সামনে তাকিয়ে দেখ। উপরে তাকিয়ে দেখে নীলা নেমে আসছে। সবার চোখ তার দিকে, সব ছেলেগুলো হা হয়ে গেছে। সবার তাকিয়ে দেখে নীলা বেশ লজ্জা পেল। মনে হলো আজ রিয়া আপুর বিয়ে না, নীলার বিয়ে। নীলার শাড়ি, কপালে টিপ, খোলা চুল, কানে ঝুমকো, জাস্ট অসাধারণ লাগছে। নীলা আমার পাশে এসে দাঁড়িয়ে গেল, হয়তো জানতে চাচ্ছে কেমন লাগছে ওকে। আমার দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকিয়ে আমার কথা শুনে নীলা মাথা নিচু করে মুচকে হাসতে লাগলো। এরই মধ্যে রিয়াও চলে আসলো। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। কথা শুনে নীলার দিকে তাকালাম, ও রাগে লাল হয়ে গেছে। থ্যাঙ্কস, তোমাকে অনেক সুন্দর লাগছে। আসলে রাফি, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। এখানে? সমস্যা নেই, তুমি বলো। আসলে যেদিন তোমাকে দেখেছি সেই দিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি রাফি, আই লাভ ইউ। বলার সাথেই ও আমাকে জড়িয়ে ধরলো। আমি এখনো আতঙ্কে আছি, কি করবো বুঝতে পারছি না। নীলার দিকে তাকাতে ও দৌড়ে কোথায় যেন চলে গেল। আমি রিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম। দেখো রিয়া, এটা কোনোভাবেই সম্ভব না। আমি নীলাকে ভালোবাসি, আর আজীবন ওকেই ভালোবেসে যাব। আমি নীলাকে কখন যে ভালোবেসে ফেলেছি তো আমি নিজেই জানি না, কিন্তু চোখের জল আর ওর থেকে দূরে থাকা আর ভালো লাগে না। আশা করি তুমি বুঝবে। বলে নীলাকে খুঁজতে লাগলাম। পুরো বাড়ি খুঁজে কোথাও পেলাম না নীলাকে। ছাদে গেলাম, গিয়ে ছাদের কোনায় কে যেন কাঁদছে, এটা দেখলাম। ছাদের কোনায় দেখি নীলা মাথা নিচু করে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি হলো, কান্না করতেছিস কেন? কি হলো বলবি তো? কিছু না, তুই যা এখান থেকে। নিজের হবু জামাইকে কেউ তুই করে করে? তুই আমার জামাই হতে যাবি কেন? তুই ওই রিয়ার কাছে যা কুত্তা। ভুল হয়ে গেছে, আর হবে না। বলে ওর কাঁধে হাত দিলাম, কিন্তু ঝটকা দিয়ে সরিয়ে দিল। ও কান্না করেই যাচ্ছে। যত ইচ্ছে কান্না কর, আমি এখানে বসে থাকলাম। ও কান্না করতে থাকলো। একটু কান্না কিছুটা কমে এলো। দুজনে ছাদের কোনায় বসে মেঘলা আকাশটা দেখতে লাগলাম। হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো। নীলা উঠে চলে যেতে লাগলো। আমি ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিলাম। ও ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। আমি ওরা শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, লাগবে না তোর ভালোবাসা, আমি একাই তোকে ভালোবাসবো। ওকে আরো কাছে টেনে নিলাম। ছাড় আমাকে। না, ছাড়বো না। কি করবি? ছাড় কুত্তা, না হলে মেরে ফেলবো তোকে। আগে নিজে তো বেঁচে দেখা। ও ছটফট করতে লাগলো। এক শর্তে ছাড়তে পারি। কি? এটা কিস দে, তাহলে ছেড়ে দেবো। পারবো না। আমি নিজেই নিয়ে নিচ্ছি। নীলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এক সময় নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো। আমি হাত ধরে টান দিলাম। আমি দেয়ালের সাথে মাথা দিয়ে বসে আছি। নীলা আমার উপরে, দুজনে পুরোপুরি ভিজে গেছি। নিচে হালকা আলোয় নীলার ঠোঁট দুটো দেখা যাচ্ছিল। নীলা গোলাপি ঠোঁট দুটো আমাকে টানছিল। এক অজানা উন্মাদনার সৃষ্টি হচ্ছিল মনে। আমি নীলার কাছে গেলাম। ও কিছু বলার আগেই নিজের ঠোঁট দুটো ওর ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। নীলা আমাকে কিল ঘষি মারতে লাগলো। আরে আরে, লাগছে তো, মেরে ফেলবি নাকি? কুত্তা, আজ তোকে মেরেই ফেলবো। আর কোনোদিন কষ্ট দিবি আমাকে বল? লাগছে তো। লাগুক, তাতে আমার কি? আমি নীলাকে জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। একটু পর বৃষ্টি শেষ হলো। চলো ভেতরে যাই, ঠান্ডা লেগে যাবে আর বসে থাকলে। আর একটু থাকি না? না, চল। নীলার আমি নিচে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। একটু পর বউ চলে গেল। সবাই কান্নাকাটি করতে লাগলো। পরের দিন সবাই বরের বাসায় গেলাম, কিন্তু সেখানে গিয়ে রিয়া আমার পিছন ছাড়তেছে না। মেয়েটার খুব গায়ে পড়া স্বভাব। নীলার চোখ এড়ায়নি ব্যাপারটা। সে খুব রেগে আছে। সন্ধ্যায় আমরা আফরিনের মামার বাসায় আসলাম।
রাতে নীলা কথা বলেনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নিলাম, কারণ আজ আমার বাসায় যাব। একটু পর রিয়া আসলো, রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো? হ্যাঁ, ওকে ছাড়িয়ে নিয়ে বললাম। আমি তোমাকে ভালোবাসি রাফি, তুমি কেন বুঝছো না? আই লাভ। আমি মারিনি, নীলা মেরেছে। বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোর? এতদিন তোদের বাসায় ছিলাম দেখে কিছু বলিসনি, এত গায়ে পড়ার স্বভাব কেন তোর? আর তুই, তোকে আমি বাসায় গিয়ে দেখে নিব। নীলা চলে গেল, রিয়া গালো হাত দিয়ে চলে গেল। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। আফরিন আর নীলাও নিচে দাঁড়িয়ে আছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসে উঠলাম, একটা সিটে আমি আর নীলা, আফরিন আরেকটায়। সারা রাস্তায় নীলা কিচ্ছু বলেনি, শুধু রাগী লোকে তাকিয়েছিল, মনে হয় খেয়েই ফেলবে। 2 ঘন্টা জার্নি শেষে মামার বাসায় আসলাম। আমি বাইরে ভাড়া দিচ্ছিলাম, তখনই ভিতরে কিছু ভাঙচুরের শব্দ পেলাম। আমি দৌড়ে ভিতরে গিয়ে দেখি নীলার সবকিছু ভাঙতেছে। ওই পাগলি হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমাকে দেখে ফুলদানি ছুঁড়ে মারলো। সাইড হয়ে গেলাম, না হলে মাথা ফেটে যেত। সবাই ওকে আটকানোর চেষ্টা করছিল। আরে বলবি তো কি হয়েছে? আমি বিয়ে করব। ওর কথা শুনে সবাই পুরো শক খেলো। তার কাকে বিয়ে করবি? ওকে। ও এই ব্যাপার, আমি তো ভেবেই নিয়েছিলাম রাফির সাথে তোর বিয়ে দিব। আমি আজই বিয়ে করব। আজকেই? দিবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, ওর বাবা মা আসুক, আজকেই বিয়ে দেব, কিন্তু জিনিসপত্র তো ভাঙা বন্ধ কর। পর নীলা উপরে চলে গেল। আমি তো হা হয়ে রইলাম। বড় মামা আব্বু আম্মুকে ফোন করে আসতে বললো। আব্বু আম্মু আসার পরই বিয়ে পড়ানো হলো। এখন আমি বাসর ঘরের সামনে হঠাৎ কে যেন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিল। বেস্ট অফ লাক ভাইয়া। গলা শুকিয়ে আসছে। নীলা বিছানায় বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসতে যাব। আমার কাছে আসবি না। কেন? আসবি না বলছি মানে আসবি না। অনেক চেতে আছে, ভালোভাবে বুঝবে না। ঠিক আছে, আমি মাইশের কাছে গেলাম। ওকে বলে আসে যে আমি ওর সাথে রিলেশনে রাজি। তখনই নীলা টান দিয়ে ওর কাছে নিয়ে নিল, এতটা কাছে যে ওর নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম আমি। আর কোনোদিন যাতে অন্য মেয়ের দিকে তাকানো না দেখি, মনে থাকে যেন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নীলা আর কিছু বলার আগেই ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে পাশে শুয়ে হাঁপাতে লাগলাম। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি। এবার ঘুমাও। নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালাম।